সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদেরকে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখাবো। তো তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র দেখানোর আগে আমরা দুইটা বিষয় একটু পড়বো, সেটা হচ্ছে প্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি। তো শুরুতে আসো প্রত্যাগামী প্রক্রিয়া কি। তো প্রত্যাগামী প্রক্রিয়া মানে কি দেখো, প্রত্যাগামী প্রক্রিয়া। তো প্রত্যাগামী মানে কি, যে প্রক্রিয়াটা আসলে কি হয়, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে পূর্বের অবস্থায় ফিরে আসতে পারে, সেই প্রক্রিয়াটাই আসলে কি প্রত্যাগামী প্রক্রিয়া। তো সেই একটা উদাহরণ দিলে তোমরা সহজে বুঝতে পারবা। দেখো, আমরা যদি বলি যে বরফ থেকে পানি থেকে জলীয় বাষ্প, আবার জলীয় বাষ্প থেকে আমরা কি করতে পারবো, পানি পাবো, আবার পানি থেকে বরফ পাওয়া সম্ভব। তাহলে এই প্রক্রিয়াটা একটা বিপরীতমুখী হয়ে আগের অবস্থায় ফিরে আসতে পারবে। এই জন্য এই প্রক্রিয়াটার নাম হচ্ছে একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। তবে শর্ত হচ্ছে বরফ থেকে পানি করতে আমাদেরকে কি করতে হবে, তাপ দিতে হবে, আবার পানি থেকে বাষ্প করতে আবার তাপ দিতে হবে। তাহলে কি হবে, বরফ পানি হবে, পানি তাপ শোষণ করে আবার বাষ্প হবে। আবার একইভাবে যদি আমি কি করি, এখানে বাষ্প থেকে পানি পেতে চাই, তখন কি করতে হবে, তাপ অপসারণ করতে হবে। এখানে পানি থেকে বরফে আসতে গেলে আবার তাপ অপসারণ করতে হবে। তাহলে একটা সহজ শর্ত হচ্ছে যে প্রত্যাগামী প্রক্রিয়ার প্রত্যেক ধাপে তাপ এবং কাজের ফলাফল পরস্পর কি হইতে হবে, সমান হইতে হবে। তো দেখো তো এটা একটা দ্রুত সংগঠিত হওয়া সম্ভব কিনা, বুঝছে না। এটা একটা দ্রুতভাবে তুমি ইচ্ছে করলে বরফ থেকে পানি করতে পারবা না, আস্তে আস্তে তাপ দিতে হবে, সে তাপ শোষণ করবে, বরফ কিসে পরিণত হবে, পানিতে পরিণত হবে। সুতরাং এটা একটা আমরা 1 নম্বরে বলতে পারি, এটা একটা ধীর প্রক্রিয়া, অর্থাৎ প্রত্যাগামী প্রক্রিয়া একটা কি, ধীর প্রক্রিয়া। তো যেহেতু সিস্টেমটা আগের অবস্থায় ফিরে আসে, প্রাথমিক অবস্থায় ফিরে আসে, এই জন্য কি বলবো আমরা, এখানে মোট কৃত কাজ কি হবে, শূন্য হবে। অর্থাৎ সিস্টেম প্রাথমিক অবস্থায় ফিরে আসলে মোট কৃত কাজ শূন্য হয়। তাহলে এটা কি স্বতঃস্ফূর্ত ঘটে কিনা, নিজে নিজে ঘটে কিনা, বলছে না, নিজে নিজে ঘটবে না। তোমাকে তাপ দিতে হবে, তাপ দিলে পানি হবে, পানি থেকে বাষ্প হবে, বাষ্প থেকে ইচ্ছে করলে বরফ হয়ে যাবে না, বরফ থেকে আবার বাষ্প থেকে তাপ অপসারণ করলে আবার সে বরফে পরিণত হবে। সুতরাং এটা একটা কি স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। তাহলে স্বতঃস্ফূর্ত ঘটনাগুলো সাধারণত প্রাকৃতিক ঘটনা, যেটা নিজে নিজে ঘটে। তাহলে এটা এইভাবে হবে না। তো এখন আসো তাহলে আমরা দেখি অপ্রত্যাগামী প্রক্রিয়াটা কি। তাহলে অপ্রত্যাগামী প্রক্রিয়া, অপ্রত্যাগামী বা অপ্রত্যাবর্তী বই লেখা আছে। তো অপ্রত্যাবর্তী প্রক্রিয়া মানে কি, আমরা বলছি ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয়, ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় সেই প্রক্রিয়াটা আসলে কি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। অর্থাৎ ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় বা ঘর্ষণ দ্বারা কৃত কাজ হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কৃত কাজ। এটা আমরা কি করতে পারবো না, পুনরায় উদ্ধার করতে পারবো না, তাপটা ফিরে পাওয়া যাবে না, এটা আমাদের কোনো কাজে লাগে না। তাহলে এটা একটা কি স্বতঃস্ফূর্ত, 1 নম্বরে এটা বলা যায় কি, এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, নিজে নিজে ঘটে। তাহলে এটা একটা কি স্বতঃস্ফূর্ত, সকল স্বতঃস্ফূর্ত ঘটনাগুলো কেমন হয়, দ্রুত। তাহলে এটা একটা দ্রুত প্রক্রিয়া, তাড়াতাড়ি ঘটে। তাহলে আবার দ্রুত প্রক্রিয়া, তাহলে এটা স্বতঃস্ফূর্ত ঘটনা, তাহলে এটা মোট কৃত কাজ কখনো কি হবে না, মোট কৃত কাজ শূন্য হবে না। আর এখানে দেখো, আগেরটা আমরা বলছি প্রত্যাগামী প্রক্রিয়ার সিস্টেম কি করবে, প্রাথমিক অবস্থায় ফিরে আসবে। বলছে অপ্রত্যাগামী প্রক্রিয়ার সিস্টেম প্রাথমিক অবস্থায় ফিরে আসে না। তাহলে এটা হচ্ছে কি, আমি একটা ধারণা দিলাম যে প্রত্যাগামী প্রক্রিয়া অপ্রত্যাগামী প্রক্রিয়া কি। আমরা দ্বিতীয় সূত্র যখন পড়বো তখন এই বিষয়গুলো আসবে, এই জন্য। তো এখন আসলে আমরা তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রটা একটু শিখি। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আসলে 4 জন বিজ্ঞানীর কথা অনেকে বলছে, আরো অনেকেই ব্যাখ্যা দিচ্ছে। তাহলে এখানে আমাদের বইগুলোতে 3-4 জন বিজ্ঞানীর কথা বলা আছে, যেমন সাদি, কার্নো, ক্লসিয়াস, প্লাঙ্ক, ক্যালভিন। তো আমরা যে একটা বিবৃতি একটু শিখে নিই। যেমন কার্নোর বিবৃতিটা আমরা জানি, বলছে সাদি, কার্নোর বিবৃতি,
কার্নবি কি বলছে যে সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে, সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে এমন ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয়। ঠিক আছে, তো বলছে আবার প্লাঙ্কের বিবৃতিটা একটু দেখি আমরা। প্লাঙ্ক কি বলছে যে এমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা পরিবেশ থেকে অবিরাম শক্তি শোষণ করে কাজে রূপান্তরিত করবে কিন্তু পরিবেশে কোনো ক্ষতি করবে না। অর্থাৎ সকল ইঞ্জিনই তার একটা অংশ কাজে রূপান্তরিত করবে, বাকি অংশ কি করবে, পরিবেশে বর্জন করবে। তারপর আসো ক্লসিয়াসের বিবৃতি। ক্লসিয়াস কি বলছে, বলছে ক্লসিয়াসের কথা হচ্ছে বাহিরের শক্তির সাহায্য ছাড়া, দেখো বলছে বাহিরের শক্তির সাহায্য ছাড়া কোনো স্বয়ংক্রিয় যন্ত্রের পক্ষে নিম্ন তাপমাত্রার বস্তু থেকে উচ্চ তাপমাত্রার বস্তুতে তাপের স্থানান্তর সম্ভব নয়। তাহলে সবগুলো সূত্র দেখো, এইখান থেকে আমরা যতগুলো সূত্র পড়লাম বা দ্বিতীয় সূত্রে যে ব্যাখ্যাগুলো বিবৃতিগুলো পড়লাম, এখান থেকে আমরা কি বুঝলাম যে প্রথম সূত্র আমাদের বলা আছে যে শক্তির নিত্যতা নীতি মেনে চলে। তাহলে দ্বিতীয় সূত্র কি করে, বলছে দ্বিতীয় সূত্র শক্তির নিত্যতা নীতি মেনে চলে, সাথে সাথে দ্বিতীয় সূত্র থেকে আমরা এইটা অন্তত বুঝতে পারলাম যে শক্তি প্রবাহের দিকটাকে নির্দিষ্ট করা আছে। প্রথম সূত্র বলে নাই যে শক্তি কোন দিকে প্রবাহিত হবে, কিন্তু দ্বিতীয় সূত্রে সুনির্দিষ্টভাবে বলা আছে শক্তি সবসময় উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে প্রবাহিত হবে। তো এটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। তাহলে এখন আমরা তোমাদেরকে তাপ ইঞ্জিন সম্পর্কে দেখাবো, যে দ্বিতীয় সূত্রের ব্যাখ্যাগুলো করার জন্য তাপ ইঞ্জিনটা কি। তাপ ইঞ্জিন, তাহলে তাপ ইঞ্জিন কি বলো দেখি। বলছে যে যন্ত্রটা তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারবে তাকে কি বলা হবে, তাপ ইঞ্জিন। একদম সহজ কথা, যে যন্ত্র কি করবে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে সেই যন্ত্রটার নাম কি, তাপ ইঞ্জিন। তো আমরা একটা তাপ ইঞ্জিনের আঁকি তাহলে সহজ হয়। দেখো এটা একটা দেখো এটা একটা উচ্চ তাপমাত্রা তাপ উৎস, এটা একটা নিম্ন তাপমাত্রা তাপ গ্রাহক। উৎসের তাপমাত্রা কত T1, গ্রাহকের তাপমাত্রা T2। এখন এই তাপ ইঞ্জিনটা এটা হচ্ছে তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন তাহলে এ কি করবে, এই যে শক্তি এখান থেকে Q1 তাপ শক্তি শোষণ করবে আর এখানে Q2 তাপ শক্তি বর্জন করবে। আর তাহলে কাজ করবে না সে, তাহলে W = Q1 - Q2। কারণ আমরা যা শুরুতেই বলছিলাম যেমন কোনো ইঞ্জিন তৈরি করা সম্ভব নয় যেটা সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে। তার মানে কি, একটা ইঞ্জিন যা শক্তি শোষণ করবে তার একটা অংশ সে কি করবে, কাজে রূপান্তরিত করবে, বাকি অংশ পরিবেশে বর্জন করবে বা তাপ গ্রাহকে বর্জন করবে, যে কোনো অংশে বর্জন করবে। তাহলে এটা কি, এটা হচ্ছে একটা তাপ ইঞ্জিন। তাহলে এখন আমরা এটা কৃত কাজ কত পাইছি, W = এটা হচ্ছে শোষিত তাপ, এটা হচ্ছে বর্জিত তাপ, তাহলে Q1 - Q2। তাহলে তাপ ইঞ্জিনের কর্মদক্ষতা বাইর করো। এটা = কৃত কাজ, নিচে কি আসবে
প্রদত্ত তাপ বা তাপ শক্তি। তো এখানে বলো কৃত কাজ কত, ডব্লিউ, আর কতটুকু তাপ শক্তি দিছি আমরা সিস্টেমে, Q1 তাপ শক্তি সরবরাহ করছি। তাহলে কি হবে, এটা কত, Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1 ইটা। কিন্তু এটাকে যদি দেখো, ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1, কিন্তু এটা কত 1 মাইনাস সামথিং, তাহলে অবশ্যই তার মানটা একের থেকে কম, তার মানে কি দশমিক ভ্যালু আসবে। তো আমরা বলছি যখনই কোনো দশমিক ভ্যালু আসে তখন আমাদের কি করতে হয়, এটাকে শতকরায় প্রকাশ করতে সহজ হয়, আমরা মানটা সহজে বুঝতে পারবো যে কত পার্সেন্ট কাজ করে। কারণ দশমিক মানে কি 0.5 0.3 বলার থেকে 50%, 30%, 70% এটা বলা সহজ। এই জন্য আমরা কর্মদক্ষতাকে কি করি, শতকরায় প্রকাশ করি। এইখানে একটা অনুধাবনমূলক প্রশ্ন আছে, আমরা কর্মদক্ষতাকে শতকরায় প্রকাশ করি কেন, তোমরা নিশ্চয়ই বলতে পারবা যে কর্মদক্ষতার মান অবশ্যই সবসময় কি হয়, 1 থেকে কম হয়, এই জন্য আমরা কর্মদক্ষতাকে কি করি, শতকরায় প্রকাশ করি। তো চলো এবার আমরা এই যে একটা সমীকরণ বের করছি, এটাকে কি করব, এখানে একটা গাণিতিক সমস্যা সমাধান করি, একটা অঙ্ক করি, ছোট একটা অঙ্ক করি। তোমরা নিচে খাতা কলম নিয়ে বসছো, আমরা শুরু করে দিই, একটা অঙ্ক করবো। তাহলে ইঞ্জিনটার কর্মদক্ষতা বা দক্ষতা কত, দেখো বলছে একটি তাপ ইঞ্জিন তাপ উৎস হতে 600 জুল তাপ শক্তি শোষণ করে কাজে রূপান্তরিত করে 300 জুল তাপ শক্তিকে করে তাপ গ্রাহকে বর্জন করে। তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতাটা কত আমরা বের করব। তো আমরা কিছুক্ষণ আগে তোমাদের লিখছিলাম কর্মদক্ষতার সূত্র, এটা ইকুয়াল টু 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু কত, ইন্টু 100%। আমরা বলছি কর্মদক্ষতাকে আমরা কি করব, যেহেতু এটা 1 থেকে কম দশমিক রাশি, সুতরাং শতকরায় প্রকাশ করব। তাহলে 1 মাইনাস 600 বাই 300 ভাগ 600 ইন্টু 1/2 ইকুয়াল টু কত আসবে, 1/2 ইন্টু 100% ইকুয়াল টু 50%। অর্থাৎ ইঞ্জিনের দক্ষতা কত পার্সেন্ট হইলো, তাহলে ইঞ্জিনের দক্ষতা 50%। এখন তাহলে আমরা এখন এটা শিখলাম তাপ ইঞ্জিন। তাহলে তাপ ইঞ্জিনের সাথে রেফ্রিজারেটরের একটা পার্থক্য আছে। তো আমরা দেখি তাপ ইঞ্জিনের সাথে রেফ্রিজারেটরের পার্থক্যটা কি। আসলে দেখি রেফ্রিজারেটর, রেফ্রিজারেটর আমি আরেকটা চিত্র আঁকবো এই পাশে, তোমরা পার্থক্য করে নিবা নিজেরাই।
তাহলে এখানে এটা একটা নিম্ন তাপমাত্রার তাপাদার বা নিম্ন তাপমাত্রা তাপ উৎস আমরা বলি, আগেরটার সাথে মিল রাখি। এটা যেমন উৎস ছিল, আর এটা হচ্ছে একটা উচ্চ তাপমাত্রার তাপগ্রাহক। তাহলে একই রকম ভাবে এর তাপমাত্রা কত, এর তাপমাত্রা ছিল T2 আর এর তাপমাত্রা T1। তো এখানে দেখো এটা হচ্ছে কি রেফ্রিজারেটরটা, এটা ছিল কি তাপ ইঞ্জিন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? এখন দেখো তাপ ইঞ্জিন কি করছে, সবসময় উচ্চ তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ শক্তি শোষণ করে মাঝখানে তাপ ইঞ্জিনটা কাজে রূপান্তরিত করলো আর নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকে বর্জন করলো। কিন্তু রেফ্রিজারেটর বলছে রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ শক্তি শোষণ করে কাজে রূপান্তরিত করবে, আর বাকি অংশ এই বাড়তি শক্তিটা কি করবে, সে তাপগ্রাহকে বর্জন করবে। কিন্তু এখানে গ্রাহকের তাপমাত্রা বেশি, কারণ আমরা জানি একটা রেফ্রিজারেটর ভিতরে তাপমাত্রা 3 ডিগ্রি 4 ডিগ্রির মধ্যে থাকে, 5 ডিগ্রি থাকে, কিন্তু আমাদের পরিবেশের তাপমাত্রা কত, 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। তাহলে ভিতর থেকে তাপ শক্তি শোষণ করে রেফ্রিজারেটরে বাইরের পরিবেশে বর্জন করতে হয়। তাহলে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রে যেটা আমরা বললাম যে শক্তি সবসময় উচ্চ তাপমাত্রা থেকে নিম্ন তাপমাত্রার দিকে প্রবাহিত হয়, তাহলে রেফ্রিজারেটর কি বিপরীত ঘটনা না? এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন আমাদের বোর্ড পরীক্ষায় আসছে যে এটা তাপ ইঞ্জিনের সাথে রেফ্রিজারেটরের পার্থক্যটা কি। তো আমরা পার্থক্যটা বুঝলাম যে তাপ ইঞ্জিন উচ্চ তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ শক্তি শোষণ করে নিম্ন তাপমাত্রা বর্জন করে, আর রেফ্রিজারেটর নিম্ন তাপমাত্রা তাপ উৎস থেকে তাপ শক্তি শোষণ করে উচ্চ তাপমাত্রা গিয়ে বর্জন করে। তো ঠিক এখানে যেমন আমরা একটা কর্মদক্ষতা বের করছি, রেফ্রিজারেটরের একটা সূত্র আছে কার্য সম্পাদন সহগ। চলো আমরা এটা দেখে নিই কার্য সম্পাদন সহগটা কি, তারপর আমরা এখানেও একটা গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব। কার্য সম্পাদন সহগ বা কর্ম সম্পাদন সহগ। K equal to Q2 by W বা Q2 by Q1 minus Q2। তাহলে এটাকে কি বলবো, কে হচ্ছে কর্ম সম্পাদন সহগ বা কার্য সম্পাদন সহগ। তো এখন আসো আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করতে চেষ্টা করি এখান থেকে। একটি রেফ্রিজারেটরের কর্ম সম্পাদন সহগ 2.5। নিম্ন তাপমাত্রার তাপমাত্রা 300 জুল। অতএব তাপগ্রাহকের তাপমাত্রা কত, অঙ্কটা করো দেখি। তো তোমরা আমার সাথে সাথে করো বা তোমরা করতে থাকো। কে ইকুয়াল টু কত, এখানে 2.5, আর এখানে Q2 দেওয়া আছে, নিম্ন তাপমাত্রা তাপগ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে 300 জুল। প্রশ্ন হচ্ছে Q1 ইকুয়াল টু হোয়াট। তো আমরা জানি কি কে সমান সমান Q2 বাই W, তাহলে W ইকুয়াল টু Q2 বাই K। Q2 কত, 300 ডিভাইডেড বাই 2.5। ঠিক আছে, তারপর আসো, তাহলে আমরা জানি কত, আবার W ইকুয়াল টু Q1 মাইনাস Q2, তাহলে Q1 ইকুয়াল টু W প্লাস Q2। তো W কত, 300 ডিভাইডেড বাই 2.5 প্লাস
Q2 এর মান 300 এত জুল। অ্যান্সারটা তোমরা বের করে নাও কত হয়। চলো আমরা পরবর্তী টপিকসে যাই। পরবর্তী টপিকসটা আমরা তোমাদেরকে দেখাবো কার্নোট ইঞ্জিন সম্পর্কে। কার্নোট ইঞ্জিন, তো কার্নোট ইঞ্জিন কার্নোট ইঞ্জিন, তো আমরা তো তাপ ইঞ্জিন সম্পর্কে শিখলাম, তাহলে কার্নোট ইঞ্জিন কেন দরকার? তো বলছে কার্নোট ইঞ্জিন এক ধরনের কি তাপ ইঞ্জিন। তো কার্নোট ইঞ্জিনের সাথে নর্মালি তাপ ইঞ্জিনের পার্থক্য কি, যে কার্নোট ইঞ্জিন একটা কাল্পনিক কনসেপ্ট, যে এই যন্ত্রটা কি করবে সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে এমন একটা ইঞ্জিন। যে যন্ত্র সম্পূর্ণরূপে তাপ শক্তিকে কাজে রূপান্তরিত করতে পারে সেটাকে বলা হয় কার্নোট ইঞ্জিন। তো এখন কার্নোট ইঞ্জিনের বলতে 4টা অংশ থাকে। তো 4টা অংশ কি কি আমরা এটা একটু ব্যাখ্যা দিব আজকে ক্লাসে। অন্তত 4টা অংশ হচ্ছে একটা তাপ উৎস, তাপ গ্রাহক, তাপ অন্তরক এবং কার্যনির্বাহক বস্তু। তো একটা তাপ উৎস, কারণ আমরা পরেই কার্নো চক্র শিখবো, কার্নো সাইকেল, কার্নো চক্র থেকে প্রশ্ন আসে। তো তার আগে এই জন্য আমরা তাপ ইঞ্জিন সম্পর্কে ধারণা নিয়ে নিব। পরবর্তী ক্লাসে আমরা তাপ ইঞ্জিন সম্পর্কে খুব একটা বলবো না, কিন্তু আমরা যখন কার্নো চক্র পড়াবো তখন আমাদের তাপ ইঞ্জিন লাগবে। তো এই জন্য এটা একটা মনোযোগ দিতে হবে। আমি বলছি এটা কার্নোট ইঞ্জিনের 4টি অংশ। এটা একটা তাপ উৎস, তাপমাত্রা কত T1, এটা উচ্চ তাপমাত্রার তাপ উৎস, একটা তাপ অন্তরক সিট, এটা তাপ অন্তরক আসন অর্থাৎ তাপ কুপরিবাহী, তাপ অন্তরক আসন, আর একটা তাপ গ্রাহক। এর তাপমাত্রা কত T2, এটা নিম্ন তাপমাত্রার তাপ গ্রাহক, যেটা কি করতে পারবে তাপ শক্তি শোষণ করে নিতে পারবে। আর একটা আছে সিস্টেম বা কার্যনির্বাহক বস্তু। বলছে এটা দেখো পিস্টনযুক্ত গ্যাস সিলিন্ডার, পিস্টনযুক্ত একটা গ্যাস সিলিন্ডার। পিস্টনটা এখানে কি করতে পারবে, বলছে এই পিস্টনটা ঘর্ষণবিহীন ভাবে উঠানামা করতে পারবে। কেন ঘর্ষণবিহীন আমরা চিন্তা করব, কারণ এখানে বলছে যদি ঘর্ষণের ফলে আবার কি হয় তাপ উৎপন্ন হয়, যদিও ঘর্ষণবিহীন কোনো সিস্টেম নাই, বাস্তবে সম্ভব না, তারপরে বলা হয় যে এটা একটা ঘর্ষণবিহীন সিলিন্ডার। কারণ এই পিস্টনটা যদি ঘর্ষণ হয় উঠানামা করার সময়, তখন আবার সে তাপ শক্তি উৎপন্ন করবে। তাহলে এই তাপ শক্তি আবার আমরা যখন এখানে তাপ শক্তি হিসাব করবো সিস্টেমটা, তখন এই তাপ শক্তি আবার হিসাব করতে হবে, একটু জটিল হয়ে যায়। এই জন্য বলছে কি সিস্টেম আমরা চিন্তা করবো সিস্টেমটার এই পিস্টনটা একটা ঘর্ষণবিহীন সিলিন্ডার, যাতে কি পিস্টনটা ঘর্ষণবিহীন ভাবে সিলিন্ডারের মধ্যে উঠানামা করতে পারে। আর এই দুই পিস্টন কুপরিবাহী, আর নিচের অংশটা তাপ সুপরিবাহী, যাতে সে কি করতে পারে, অর্থাৎ তাপগতির উৎসের উপর রাখলে তাপ শক্তি শোষণ করতে পারবে, এবং তাপ গ্রাহকের মধ্যে রাখলে এই সিস্টেমটা কি করতে পারবে তাপ বর্জন করতে পারবে। তো এটার নাম কি, এটার নাম হচ্ছে কার্যনির্বাহক বস্তু। সবাই ভালো থাকো, আজকের ক্লাস এই পর্যন্তই।